কোথায়? এখন সকাল 9:30 মতো বাজে। মাম্মাম সোনা আর ওর বাপি এখন দোতলার ছাদে রয়েছে আর এখানে নোংরাগুলো পরিষ্কার করছে। নোংরা তেমন একটা নেই, তবে এই টবের নিচে মাটি রয়েছে, কিছু খোয়া রয়েছে, সেগুলো এখন পরিষ্কার করছে আর জায়গাটা একদম ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো হ্যালো ব্রিয়ন, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালবেলায় তোমাদেরকে দেখালাম যে আমার মেয়ে আর মেয়ের বাপি দোতলার ছাদে ছিল আর সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। তো আমাকে বলল কি যে এখন তুমি ফুল গাছ লাগাতে পারো খুব সুন্দরভাবে, আর এখন জলের ব্যবস্থাও করে দিয়েছে। আগেও ছিল, তবে জলের পাইপ থাকলে না অনেকটা ভালো হয়। তো এখন জলের পাইপ এনে দিয়েছে নতুন করে, এখন খুব সুবিধা হবে। এখন সকাল 11:30 মতো বাজে। রান্নাঘরে এসেই প্রথম একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। প্রথমে যে ডিম সিদ্ধটা বসিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, পরে আবার করে ডিম সিদ্ধ বসিয়েছি। এই যে দেখো, খোসা ছাড়িয়ে নিয়েছি আর কটা আঙুর ফল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মেয়েকে দেব খেতে, মেয়ে খাবে কিনা জানি না, তবে ওর সামনের উপর দেব। আর ডিমটা আমি হাতে ধরে খাইয়ে দেব। তো মেয়েকে আমি ডিমটা খাইয়ে দিয়ে এসেছি রান্নাঘরে। আমার শাশুড়ি মাকে এখন আমি সবজি কেটে দিচ্ছি। তো আজকে লাউ চিংড়ি রান্না হবে, লাউ চিংড়ির ঘন্ট রান্না হবে। আমি মাকে বলেছিলাম যে গাছে তো লাউ হচ্ছে, অনেক লাউ হয়েছিল জানো তো, তোমাদের হয়তো একবার দেখিয়েছিলাম। তেমনভাবে আমি গার্ডেনে যেতেও পারি না, তো সময়ের অভাবের জন্য পারি না। একটু হাতে সময় পাই বিকালের দিকে, তখন আর মন চায় না যে যাই। আর এই যে পরপর 2-3 দিন মতো একটু বৃষ্টি হয়েছিল, সেজন্য মাঠের দিকে তেমন একটা ভাবে যাওয়া হচ্ছিল না, মানে হয় না। আর এই যে দেখো, এখন আমি লাউ কুচিয়ে দিয়েছি, আমার শাশুড়ি মা রান্না করছে, তবে হাতের কাজগুলো আমি সেরে দিয়েছি আর এখন দোতলাতে এসেছি। সকাল থেকেই একটা বিষয় আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমার মেয়ের গাটা একটু গরম রয়েছে। জ্বর আসবে কিনা কে জানে। তো ওর যখন জ্বর আসে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগে। একবার মামামের তরকা জ্বর হয়েছিল, তারপর থেকে প্রচন্ড ভয় লাগে। 5 বছর পর্যন্ত ওর যখন জ্বর আসবে তখন ওকে চোখে চোখে রাখতে হবে, ওদিকে খেয়াল রাখতে হবে, না হলে কখন আবার তরকা লেগে যাবে, সেই জন্য প্রচন্ড ভয় লাগে। মানে আমার মেয়ের যখন গায়ে জ্বর আসে তখন আমি আতঙ্কের মধ্যে থাকি, মোট কথা বলতে গেলে। তো যাই হোক, এখনো তেমন ভাবে জ্বর আসেনি, মানে গাটা গরমই রয়েছে। তবে বাচ্চাদের জ্বর আসলে কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখলেই বাচ্চাদের তরকা জ্বরটা হয় না। তো আমি ডক্টরের কাছ থেকে জেনেছি, স্যার আমাকে শিখিয়ে দিয়েছিলেন যে কি কি করলে বাচ্চাদের তরকা জ্বর থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়, মানে আমাকে শিখিয়ে দিয়েছিলেন। তো সেগুলো আমি অ্যাপ্লাই করি। তো এই যে দেখো, আমি এখন বিছানা চাদরটা পেতে নিচ্ছি। আসলে কি বলতো, নতুন বিছানার চাদর কেনা হয়নি আর এইভাবে রয়েছে, তো ম্যাট্রেসটা মানে খোলা রয়েছে, দেখতে কেমন একটা লাগছে। ওই জন্য ভাবলাম কি যে এই বিছানার চাদরটাই না হয় বিছিয়ে দিই, সেই জন্য এখন ঠিকঠাক করে দিচ্ছি। আর সত্যি বলতে এই কয়েকদিন ধরে এত পরিমাণে গরম শুরু হয়েছে, কি আর বলবো, গরমের কথা না হয় নাই বললাম। এত পরিমাণে গরম গরম, সেই সঙ্গে প্রচন্ড পরিমাণে ঘাম হচ্ছে। তো এদিকে মেয়েকে নামিয়ে দিয়েছি খাট থেকে, মেয়ে তো নামবেই না, নতুন খাট পেয়েছে, নামবেই না, দুষ্টুমি করতেই আছে। তারপর জোর করে নামিয়ে দিয়েছি, বললাম আগে বিছানাটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিই, তারপর তুমি উঠবে। তো এই ঘরটা গুছিয়ে তারপর আবার যাব মেয়ের রুমে। আচ্ছা, তোমাদের একটা কথা বলছি, মাম্মাম শোনার জন্য তোমাদের দাদাভাই একটা জিনিস অর্ডার দিয়েছে, খুব সুন্দর জিনিস। সে জিনিসটা আসলেই তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা জিনিস, আগের থেকে আমার কেনা উচিত ছিল, কিন্তু সেটা আমি কিনতে পারিনি, কেন জানি না। তো যাই হোক, ভুল হয়ে গেছে। তো সেই জিনিসটা আসুক, তারপর তোমাদের না হয় দেখাবো। তো এদিকে দেখো, খাটটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন দেখো কত সুন্দর লাগছে। তো গুছিয়ে পরিপাটি করে রাখলে কত ভালোই না লাগে। আর আগে আমার খাটটা কেমন ছিল আর এখন খাটটা অন্যরকম হয়ে গেছে। এ ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন যাব মেয়ের রুমে। তো সেখানে গিয়ে দেখি পর্দাটা লাগাতে পারি কিনা। তবে এ ঘরে আর একটা কাজ আছে, তোমাদের একটু বাদেই দেখাচ্ছি। তো এই যে দেখো, এই পর্দাটা লাগাতে হবে। তো এই পর্দাটা আমার এই রুমেও রয়েছে, তো এই রুম থেকে খুলে মেয়ের রুমে লাগাবো। আবার এই ঘরের জন্য আলাদা অন্য ধরনের পর্দা অর্ডার দেব। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেবে অর্ডার, আর তোমাদের দাদাভাইয়ের পছন্দটাও খুব সুন্দর, ও ভালো পছন্দ করে দিতে পারে। এই পর্দাটাও তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল,
তবু 1 বছর আগে। তবে এই রুমে এসে আমি নিরাশই হয়েছি। তো যে পাইপগুলো লাগানো ছিল জানালার পর্দার ওইখানে, তো তোমাদের দাদাভাই ওইগুলো খুলে নিয়ে গেছে। তো বলল কি ওর থেকে একটু বড় আনতে হবে। তো সেজন্য ভাবলাম এখানে আর থাকবো না, তাহলে নিচেই যাই। দাঁড়াও একটু। ওমা আদিশ্রী, তুমি আমাকে কতটা ভালোবাসো? কতটা ভালোবাসো দেখাও তো। এতটা? এতটা ভালোবাসো? আবার দেখাও তো কতটা ভালোবাসো মাম্মাম তুমি আমাকে। এতটা? আমিও অনেক ভালোবাসি মাম্মাম তোমাকে। বেলুন। হ্যাঁ মা। ওমা তোমার জ্বর এসেছে? জ্বর? তো আমার আদিশ্রী মাম্মামের সকাল থেকে জ্বর হয়েছে। তো এখন আমরা এই যে দোতলাতে এসেছি, আর দোতলাতে এসেই বিছানার চাদরটা পেতে নিয়েছি। নতুন কেনা হয়নি, তো পুরোনোটাই পেতে দিলাম। এটা ক্যাট। হ্যাঁ, ওইটা বেলুন। হ্যাঁ মা। ওয়াও। টাকা খুবই চঞ্চল, হাতে থাকলেই মনে হয় এটা কিনি সেটা কিনি। তো ওই জন্যই ভাবলাম এখন আমি ঘটের মধ্যেই রেখে দেব। আর ঘটের মধ্যে রেখে দিলে আমি তো আর খরচা করতে পারবো না, টাকাটা জমাই হবে। তো সেই জন্য ভাবলাম হাতে কিছু টাকা রয়েছে, আর এই টাকাগুলো তোমাদের দাদাভাই দিয়েছে। তো বলল কি এগুলো ঘটের মধ্যে রেখে দাও। তো সেই জন্য মনে করে এসেছি। তো আসার সময় আমার পার্সটা নিয়ে এসেছি, ভাবলাম কি এখানে বসেই আমি টাকাগুলো রেখে দিই। আর দেখো ঘটের মুখটা আমি সিল করে রেখেছি। তো এইভাবে সিল করে রাখলে এর মধ্যে পোকামাকড় একদমই যেতে পারবে না। আর দেখা যাক কত টাকা জমা হয়। তবে এর মধ্যে আমি 500 টাকা, তারপর 100 টাকা, 200 টাকার নোট আমি রাখছি। 50 টাকাও রেখেছি, তবে হাতে যেটা পাই তেমনই রাখি। তো যাই হোক, এই যে দেখো আমি এখন ঘটের মধ্যে টাকা রাখছি, আমার মেয়ে রাখবে। তো তারপর মেয়ের হাত দিয়ে আমি 500 টাকা রাখলাম আর কি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরাই শাড়ি এবং গয়না পছন্দ করে। আর এখন যা সোনার দাম হয়েছে, সত্যি মনে হয় আর বানাতে পারবো না। 1 লাখ টাকা হয়ে গেছে 10 গ্রামের দাম। তাহলে বোঝো কি করে কি বানাবো, সেটাই মনে মনে ভাবছি। তো যখন মেয়ে বড় হবে তখন তো হয়তো সোনার দাম 2 লাখ টাকা করে হয়ে যাবে। সত্যি মানে ভাবলেই কেমন কষ্ট হচ্ছে মনের মধ্যে। বানাতে পারছি না সেটা কিন্তু দুঃখ নেই, কিন্তু দাম বেড়ে যাচ্ছে সেটাই মনের মধ্যে দুঃখ হচ্ছে। তো এটাই। তো ওই জন্য ভাবছি একটু একটু করে টাকা জমাই, যদি কিছু বানাতে পারি, এই আর কি। তো এই যে দেখো ঘটের মধ্যে টাকাটা রেখে দিলাম, আর এখন মেয়েকে নিয়ে একটু বসেছি। তো এখানে একটু বসে থাকবো, আর মেয়ের গাটা একটু চেক করব যে কেমন কি জ্বর আছে বা কেমন কি আছে। আর সত্যি আমার মেয়ের জ্বর আসলে না আমি সবসময় টেনশনের মধ্যেই থাকি। তো এখন আমি নিচে যাব, আর এই যে দোতলাতে বাস করলে একবার ওপর আর নিচ এই করতে করতে আর একটা খাটনি, সত্যি বলতে এত খাটনি হয়। তো এই যে এখনো পর্যন্ত দোতলাতে আসিনি, শুধুমাত্র এই যে দোতলাতে আসা যাওয়া এই করতে করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর যখন থাকবো তখন তো অনেক কষ্ট হয়ে যাবে। তো এই যে দেখো নিচে এসেই প্রথমে তোমাদের দাদাভাইকে আর আমার শ্বশুর মশাইকে খেতে বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আর আমার শ্বশুর মশাই প্রথম খেতে বসে। তো এই দুজন প্রথম খেতে বসে। এখন দুপুরবেলাতে আমার শাশুড়ি মাই রান্না করে আমার মেয়ের জন্য। তো আমাদের জন্য যে তরকারিটা রান্না হয় সেখান থেকেই তুলে রাখে আলাদা করে। আর আলাদা করে আমি আর আমার মেয়ের জন্য তরকারি রান্না করি না দুপুরবেলায়। যদি কোনো অন্য ধরনের রান্না হয় আমাদের জন্য, তখন হয়তো ভাবি যে মেয়ের জন্য আলাদা করে একটু তৈরি করে রাখি, এই আর কি। আর দুপুরের দিকে তো আমার শাশুড়ি মা রান্না করে, সেই জন্য মাকেই বলি যে ওর জন্য তরকারি তুলে রেখো। আর আমার মেয়ে সব ধরনের সবজি খায়, আপাতত আমরা যেমনটা খাই তেমন খায় আমার মেয়ে। আজকে দুপুরবেলায় আমাদের বাড়িতে আলু আর মাকড়া বেগুন দিয়ে তরকারি রান্না হয়েছে। তো আমার মেয়েকে এই তরকারি দিয়েই ভাত খাইয়ে দেব। আর এই বেগুনগুলো আমাদের জমির বেগুন, সত্যি বলতে নিজেদের জমির সবজি খেতে সত্যি অসাধারণ লাগে। তো মেয়ের ভাতটা রেডি করে নিয়েছি, ওকে বলছিলাম তুমি হাত দিয়ে ধরে খাও, কিন্তু খাবে না। এমনি ভালো থাকলে মানে শরীর ভালো থাকলেই খায় না, আর এখন তো শরীর ভালো নেই, তো খাবে কি। তো এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে ভাত খাইয়েছি। আর আদিশ্রীর যখন শরীর খারাপ থাকে তখন আমি পেট ভর্তি করে ভাত খাওয়াই না। পেট ভর্তি করে যেদিন আমি দেখেছি ভাত খাওয়াতে যাব সেদিনই বমি করে দেয়। আর যেদিন আমি অর্ধেক পেট করে ওকে ভাত খাওয়াবো সেদিন ভাতটা ওর পেটেই থাকে। তো দেখো আমার মেয়ের জ্বর 101 হয়ে গেছে, তো ওকে আমি
ওষুধ খাইয়ে দিয়েছি। তারপর মাঝে মধ্যে 10 মিনিট 15 মিনিট পর পর চেক করছি যে গায়ের টেম্পারেচারটা কেমন হলো। তো এইভাবে আমি চেক করতে থাকি। আর ঘরে বাচ্চা থাকলে অবশ্যই একটা থার্মোমিটার রাখতেই হবে, রাখা উচিত। তো জ্বর হলে ঘন ঘন গায়ের টেম্পারেচার চেক করা উচিত। দেখো এখন একটু মানে কমেছে, আগের থেকে সামান্য একটু কমেছে। আদিশ্রীর গায়ের জ্বরটা অনেকটা কমার পরপরই ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। প্রায় 2 ঘন্টা আমার মেয়ে ঘুমিয়ে থাকবে। তো এখন সন্ধ্যা 6:30 বাজে। তো আমি রান্নাঘরে চলে এসেছি আর এখন কাউ মিল্ক ফুটিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে মেয়েকে হরলিক্স খাওয়াবো, পরে দেখলাম যে হরলিক্স নিচে একদমই জমে গেছে, মানে শেষের পর্যায়ে তো কেমন জমে গেছে, তো চামচে উঠছেই না। তারপর ভাবলাম কি যে শুধু কাউ মিল্কই আমি খাইয়ে দিই। তো ওকে যদি আমি কাউ মিল্ক খাওয়াই তাহলে এইভাবে মগে করেই খাওয়াই, কোনো বোতলে বা ফিডিং বোতলে আমি ওকে খাওয়াই না। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে ও কি কাউ মিল্ক ফিডিং বোতলে খায়? না, একদমই খায় না। ওকে যখন আমি কাউ মিল্ক খাওয়াই তো তখন আমি এইভাবে মগে দিই, তো ও তারপর খায়। তো ওকে আমি কাউ মিল্ক খাইয়ে দিয়েছি আর এখন নিজের মতো করে খেলা করছে। ওর বাপি রয়েছে ঘরে, তো ওর বাপিকে দেখাচ্ছিল যে দেখো স্ট্যাকিং রিংগুলো কত সুন্দরভাবে সাজাচ্ছে। তো আমি বলেছিলাম যে তুমি একটু তোমার বাপিকে দেখাও যে কিভাবে স্ট্যাকিং রিংগুলো সাজাতে হয়। তো এই যে দেখো মাম্মাম এখন খুব সুন্দরভাবে সাজাতে পারে, আর কোনটা কোন কালার এখন বেশ ভালোই বুঝতে পারে। তো মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটানোর পর আবার রাতের খাবার নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ভাবলাম যে দেখাবো না, আবার ভাবলাম একটু দেখিয়েই দিই, খাওয়াচ্ছি যখন, এই আর কি মনে একটু চায়, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে রাত্রিবেলায় ওকে আমি আলু সেদ্ধ ভাত দিয়ে খাইয়ে দেবো। সন্ধ্যার দিকে যেহেতু কাউ মিল্ক খাইয়েছি সেই জন্য ভাবলাম কি রাত্রি আর দুধ ভাত খাওয়াবো না, তাহলে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিই। তো এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি, তবে এর মধ্যে কোনো বাটার নেব না, এখন প্রচণ্ড গরম শুরু হয়েছে, রাতের দিকে তো বাটার খাওয়ানোই যাবে না। আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি জানিয়েছিলাম, সেটা হচ্ছে যে মাম্মামের জন্য তোমাদের দাদাভাই একটা জিনিস অর্ডার দিয়েছে, তো সেই জিনিসটা চলে এসেছে। তোমরা হয়তো অনেকে দেখে বুঝেও গেছো, এর মধ্যে অনেকগুলো বই রয়েছে। তো মেয়েকে পড়াতে পারবো আর কোনটা কোন জিনিস আমি খুব আলাদাভাবে চেনাতে পারবো, সেই জন্য এই বুকগুলো কেনা। তো এখানে অনেকগুলো বই রয়েছে, প্রায় 24টা মতো বই রয়েছে, আমি গুনেছিলাম। তো তোমাদের না হয় পরের ব্লগেই দেখাবো। আর এদিকে মাম্মাম বুঝতে পেরেছে এগুলো ওর, প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগ।